হে হে আহা হা লা 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 লা। এই সুবাদে যদি ছেলের অভাব খানিক পূরণ হয়, প্রণয়ও বেশ সাদরই সব গ্রহণ করে। মেয়ে যেমনই হোক, শাশুড়ি তার যথেষ্ট ভালো বোঝা যায়। বিদায় নেওয়ার সময় ফরিদা ভীষণ কান্নাকাটি করলো। মেয়েটা ছাড়বে না তার আপাকে। দিশা বেগম কোনো মতে নিজেকে সামলে নিলেন, বিদায় দিলেন দুজনকে, প্রাণ ভরে দোয়াও করলেন তার মেয়েটা যেন একটু সুখী হয়, তার মেয়ে যেন এ ছেলে আর তার পরিবারকে নিজের ভেবে আগলে রাখতে পারে। সূচনাকে নিয়ে বের হতে হতে দেরি হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তায় এসে রিক্সা নেয় প্রণয়। পাশাপাশি বসতে যেয়ে প্রথমে একটু অস্বস্তি কাজ করে দুজনেরই, কিন্তু দুজনেই অস্বস্তি এক পাশে রেখে উঠে বসে। রিক্সা চলতে শুরু করলে প্রণয় সতর্ক করে বলে, শাড়ি সামনে বসুন। আগে থেকে ঠিকঠাক করে রাখলো সূচনা আরেকবার ভালো করে পরখ করে। না, সব ঠিক আছে। তার পরনের শাড়িটা নুরাইয়া অর্থায়নে তার শাশুড়ি দিয়েছে। লাল আর সাদা সংমিশ্রণের শাড়িটা তার পছন্দ হয়েছে। অন্যদিনের থেকে আজকে একটু গাঢ় করে কাজল দিয়েছে, চুলগুলো ব্যানি করে রেখে দিয়েছে এক পাশে। কাল ইরা যাওয়ার সময় বলে গেছে, ভাবি কাল যখন ভাইয়া নিতে আসবে তখন একটু সেজে গুজে এসো, সাজলে হয়তো আরো সুন্দর লাগবে। ইরার কথা প্রথমে অবশ্য ভালো লাগেনি সূচনার। তার প্রথমে মনে হয়েছিল বিয়ে হতে না হতেই পরিবর্তন হতে বলছে। পর মুহূর্তেই নিজেকেই বিরক্ত লাগলো। মেয়েটা এমন কি আর বলেছে? তার একমাত্র ভাইয়ের বউ। বিয়েটা যেভাবে হলো তাতে তার কোনো শখ বা আবদারই তো পূরণ করতে পারেনি। একটু সাজতে বলেছে, এতে আর তেমন কি। মাথায় ঈষৎ ব্যথা অনুভব হয়। সূচনার ভাবনায় সুতোয় টান পড়ে। ঝাঁকুনি খেয়ে রিকশার উপরের অংশের সাথে মাথায় আঘাত লেগেছে। ব্যথায় আর বিরক্তিতে মুখ দিয়ে সুযোগ শব্দ বেরিয়ে আসে। তার এমন অভিব্যক্তিতে প্রণয় আরো বিরক্তি নিয়ে বলে, কি রিকশায় বসতে পারেন না? ভাঙা রাস্তায় ভালো করে ধরে বসতে হয়, এমন ফ্রি হয়ে বসলে তো এমন হবেই। দেখি। সূচনার মেজাজ এবার তুঙ্গে, মাথা ডলতে ডলতে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, দেখা লাগবে না, আমি তো কিছুই পারি না। সব পড়ুয়া সব জানতা তো আপনি। প্রণয় অবাক ভঙ্গিতে মুখে হাত রেখে জিজ্ঞেস করে, সব পারো আবার কি? যে সব জানে সে সব জানতা, সেই হিসেবে যে সব পারে সেও সব পড়ুয়াই তো হয়। প্রণয় কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে থাকে, অতঃপর শব্দ করে হাসতে থাকে। তার হাসিতে যেন মেয়েটা চরম পর্যায়ে বিরক্ত হয়, মুখ ঘুরে অন্য পাশে তাকিয়ে থাকে। ওইদিকে প্রণয় হাসতে হাসতে অপলক তাকিয়ে থাকে সূচনার দিকে। হুট করে একটা কথা তার কানে বাজতে থাকে, এই মেয়েটার আস্ত বেয়াদব দোষী রানী, আর এই মেয়েটাই নাকি আমার অর্ধাঙ্গিনী। নুরাইয়া সব নিয়ম কানুন মেনে ছেলে ও ছেলের বউকে ঘরে তুললেন। ইরা সূচনাকে নিয়ে গেল প্রণয়ের ঘরে। কোথায় কি আছে দেখিয়ে দিল। সূচনা নিজের ব্যাগ থেকে খুব প্রয়োজনীয় জিনিসগুলো শুধু বের করে প্রণয়ের আলমারিতে রাখলো। ব্যাগ এক পাশে সরিয়ে রেখে সে হাত মুখ ধুয়ে এসে দেখলো প্রণয় ঘরে এসেছে। বিছানায় আরাম করে হেলান দিয়ে বসে ফোন টিপছে। তাকে এক পলক দেখে সূচনা হাত মুখ মুছে ঘর হতে বের হতেই নিলেই প্রণয় কঠিন স্বরে ডেকে ওঠে। সূচনা থমকায়, তৎক্ষণাৎই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, চোখের ইশারা জানতে চায় কি হয়েছে। প্রণয় বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে ফের কঠিন স্বরে বলে, তোমার জবান নাই, মুখে জিজ্ঞেস করতে পারো না কি হয়েছে? সূচনা ব্রু জোড়া কুচকে রেখে মনে মনে ভাবে, একে তো আপনি থেকে তুমিতে নেমেছে, তার উপর ধমকা ধমকি করছে। চুপ করে আছো কেন, বোবা তুমি? সূচনা এবার রেগে যায়, কয়েক কদম এগিয়ে এসে বলে, বোবা কেন হতে যাব? হ্যাঁ, আর ধমকা ধমকি করছেন কেন? তো কি করব, বাচ্চা মেয়েকে আপনি আপনি বলেছি, বেশি সম্মান করে ফেলেছিলাম তো তাই মাথায় চড়েছ। বেশি বলছেন আপনি। এখনো কিছু বলিনি। শোনো, এই রুমে কি? এই রুমে আমি থাকতে পারবো না। প্রণয়ের কথা শেষ করতে দেয় না সূচনা। কথার মাঝখানে উক্ত কথা প্রণয়ের মেজাজ বিগড়ে যায়, আরো কঠিন স্বরে বলে, না পারবে না, এই ঘরে কেন আমার জীবনেও থাকতে পারবে না, বুঝছো? সূচনা চুপ হয়ে যায়, কথার পিষ্টে আর কোনো কথা বলতে পারে না। ঘর থেকে বেরিয়ে যায়। তখনই প্রণয় রাগে নিজের মাথা চেপে ধরে। তার হুট করে সব কিছুতে রাগ লাগছে, সব কিছু বিরক্তি লাগছে। বিয়েতে অমত করেনি, বাবার জন্য রাজি হয়েছে। মেয়েটা তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবে, বিয়েটা এভাবে হয়ে যাবে সে অবশ্য ভাবেনি। সব কিছু গোলমেলে লাগছে ভীষণ।
ছেলেটা এতটুকু বুঝতে পারে তার ধৈর্য ধরতে হবে, অনেক সময় দিতে হবে নিজেকে আর মেয়েটাকেও, না হয় এই সম্পর্ক টেকাতে সম্ভবত কঠিন। উপরন্তু দুইজন দুই মেরুর, স্বভাবে আচরণে কোনো মিল নেই, পছন্দ অপছন্দ মানসিকতা এসব সম্পর্কে তো কোনো ধারণাই নেই। কিভাবে টিকবে এই সম্পর্ক? শ্বশুরবাড়িতে সূচনার প্রথম দিন বেশ ভালো কাটে। নুরাইয়ার সাথে টুকটাক কাজও করে দিয়েছে সে। অবশ্য নুরাইয়া করতে দিতে চাননি, সূচনা জোর করেই করেছে। ইরার সাথেও মোটামুটি কথা হয়েছে। মেয়েটা তার বয়সেরই, তার উপর একই ভার্সিটিতে সুযোগ হয়েছে দুজনের। এহতেম সব সাহেব সকালে বেরিয়ে গিয়েছেন, রাতে আসার পর দেখা হয়েছে এবং সূচনার সাথে কথা তেমন হয়নি। খাবার টেবিলে টুকটাক ভালো মন্দ জিজ্ঞাসা করা হয়েছিল সূচনাকে, তার জবাব দিয়েছে শুধু। মায়ের সাথে বিকেলে কথা হয়েছিল সূচনার। প্রণয়ের সঙ্গে পুরো দিনে তেমন কথাই হয়নি। প্রণয়ও কথা বলতে আসেনি, সূচনা ঘরেও যায়নি। কিন্তু রাতে ঘুমাতে যে বিপত্তি বাদে দুজনের কেউই কথা বলছে না। প্রণয় সোজাসাপটা বলে দিয়েছে তার ঘরে বা জীবনে কোথাও জায়গা হবে না। দুপুরের সেই কথা মনে পড়তে সূচনার মন ক্ষুণ্ণ হয় ফের। কি করে বুঝতে পারে না, বাইরে যে শোয়া সম্ভব না, কিন্তু এখানে ঘুমাবে অসম্ভব। সে রাগে খুবই ঘর থেকে বেরিয়ে যেতে নিলে প্রণয় আটকায়। এতক্ষণ বিছানায় বসে আর চোখে তাকে সূচনার মতিগতি বোঝার চেষ্টা করছিল। তাকে ঘর হতে বের হয়ে যেতে দেখলে তার নাম ধরে ডেকে ওঠে। সূচনার পা জোড়া থেমে যায় ঠিক, কিন্তু পিছনে ফিরে প্রণয়কে দেখে না। প্রণয় নিজে এগিয়ে যায় তার দিকে, মৃদু স্বরে জিজ্ঞেস করে, রাত করে বাইরে যাচ্ছ কেন? কারো ঘরে যেহেতু জায়গা হবে না, আমার তো বাইরেই যেতে হবে। আর কোথায় যাব? সূচনার কণ্ঠে রাগ নাকি অভিমান প্রকাশ পেল। প্রণয় তা ধরতে পারল না। সে নরম স্বরে শুধালো, দেখো, এখন বাইরে গেলে বাবা মা ভালো চোখে নিশ্চয়ই দেখবেন না। তাহলে কোথায় যাব? এই ঘরেই থাকবে। কেন? জীবনেই যেহেতু রাখবেন না, ঘরে কেন থাকতে হবে? গলার স্বর এবার খানিক উঁচু হয় সূচনার। প্রণয়ের মেজাজ ফের বিগড়ে যায়। সে সূচনার ডান বাহুতে জোর দিয়ে তাকে দরজার কাছ থেকে সরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। দুই হাতে চেপে ধরে তার বাহু জোড়া। রাগে দাঁতে দাঁত নিষ্পেষণ করে হিসিয়ে বলে, কি সমস্যা তোমার? হ্যাঁ, সোজা কথা কানে যায় না, চেঁচাচ্ছ কেন? সবাইকে জানাতে। সূচনা ভীত সন্তুষ্ট হয়ে চোখ জোড়া নামিয়ে রেখেছে, দৃষ্টি তার বাহুতে থাকা প্রণয়ের হাতের দিকে। প্রণয় জবাব না পেয়ে আরো বল প্রয়োগ করতে সূচনা ব্যথায় মৃদু স্বরে চিৎকার করে ওঠে। সেই শব্দ কানে পৌঁছাতে প্রণয় নরম হয়, তৎক্ষণাৎ ছেড়ে দেয় বাহু জোড়া। কিছু বলতে নিলেও বলে না, সরে যায় সামনে থেকে। দুবদা পায়ে দরজা খুলে বের হয়ে যায় ঘর থেকে। সূচনার চোখ জোড়া তখন ঝাপসা হয়ে আসে, ঠায় দাঁড়িয়ে রয় সেইখানে। কয়েক মুহূর্ত অতিবাহিত হলে নিজের জায়গা থেকে সরে সে দরজার বাইরে উকি দেয়। অন্ধকার ছাড়া কিছুই নজরে আসে না। টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে ঘর থেকে বের হয় সে। ড্রয়িং রুমে কাউকে দেখতে পায় না। সদর দরজা ঈষৎ খোলা দেখে সেদিকে পা বাড়ায়। দরজা একটু খুলে বাইরে উকি দিতে দেখা উঠোনে পুরুষালী অবয়ব লক্ষ্য করে। যাক, বাইরে কোথাও যায়নি ভেবে চিন্তা মুক্ত হয়ে খানিক। তার কি যে কথা বলা উচিত নাকি এভাবেই থাকবে সিদ্ধান্ত নিতে পারে না মেয়েটা। কিছু সময় ওইভাবে দাঁড়িয়ে থাকে, অতঃপর সাহস করে এগিয়ে যায়। প্রণয়ের পেছনে যে দাঁড়ায়। পায়ের শব্দ পেয়েও প্রণয় পেছনে তাকায়। সূচনাকে দেখতে পেয়ে মেজাজ বিগড়ে গেল আরো। সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তার অভিব্যক্তি বুঝতে সূচনা ফোনের আলো তার দিকে ধরে এতেই যেন বিরক্ত হয়ে প্রণয় ছু মেরে হাত থেকে ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রুট কণ্ঠে বলে, কি সমস্যা? ঘর ছেড়ে দিয়েছি না, আবার আসছো কেন? মেয়েটা নির্বাক হয়ে তাকিয়ে থাকে। এত রুট ব্যবহার যেন নিতে পারে না। সে তো অনুতপ্ত ছিল, সেজন্য বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে যেতে এসেছিল, অথচ এই ছেলের ব্যবহার এমন। সূচনা বিস্ময় রাগ খুব সবকিছু এক বাক্যে প্রকাশ করে, আপনি এত বদমেজাজি প্রথম দেখায় তো বুঝিনি। উক্ত কথা বলে মেয়েটা আর দাঁড়ায় না, এক প্রকার ছুটে ঘরে চলে যায়। পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে প্রণয়। সে আসলে এত বদমেজাজি না তো। পরের দিন দুপুরে কাজের ব্যস্ততা দেখিয়ে প্রণয় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। নুরাইয়া বা এহতেম সাহেব কেউই যেতে দিতে চাননি, কিন্তু প্রণয় এত ব্যস্ততা দেখাচ্ছিল যে শেষে যাওয়ার অনুমতি দিয়েছে। যাওয়ার সময়ও সূচনাকে কিছু বলে যায়নি। একবার অবশ্য বলতে গিয়েছিল, কিন্তু সূচনা সুযোগটা দেয়নি। প্রণয় ঢাকা চলে গেল। সূচনা ইরার সাথে থাকে। প্রণয়ের ঘরে আর ঘুমায়নি। প্রণয় ঢাকা গিয়েছে আজ 2 দিন। 2 দিনে সে যোগাযোগ করেনি আর সূচনার সাথে।
সূচনাও করেনি, করবে কিভাবে? যোগাযোগ করার রাস্তা তো প্রণয় বন্ধ করে দিয়ে গেছে। রাস্তা যেহেতু সে বন্ধ করে দিয়ে গেছে, খুলবেও সেই। প্রণয়ের সাথে ঝামেলা বাদে বাকি সব কিছুই ভালোই চলছে তার। যার পরিচয়ে আসে শুধুমাত্র সেখানেই সমস্যা। সূচনার হাসি পায়, বেশ কিছুক্ষণ হাসি জারি রেখে মৃদুস্বরে আওড়ায়, এই সম্পর্কের শেষ কোথায় হবে যদি শুরুই না হয়? ভাবি, সূচনা চমকায়, ইরাকে দেখে নিজেকে সহজ করে জবাব দেয়, হ্যাঁ। কি বলছিলে একা একা? কই কি বলছিলাম? কিছুই না। আমি শুনলাম তো। আচ্ছা শোনো, সামনের সপ্তাহে তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, তা কিছু ভেবেছো? সূচনার মস্তিষ্ক সজাগ হয়, মনে পড়ে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে পড়ার কথা ছিল তার, কিন্তু এখন কি করবে? ভাবি, হ্যাঁ বলো। বললাম তো। আচ্ছা শোনো, আমাদের তো ঢাকাতে বাড়ির কাজ চলছে, কাজ মোটামুটি শেষ প্রায়। আর কাজ শেষ হলে বাবা মাও ঢাকা চলে যাবে, তখন সবাই সেখানেই থাকতে পারবো। কিন্তু তার আগ পর্যন্ত আমাকে হোস্টেলে থাকতে হবে, আর ভাইয়াকে তার ব্যাচেলর বাদশাই। আর তুমি? আমি ভাবছি বাবার সাথে কথা বলবো, যদি কোনোভাবে আমি যে রুমে আছি সেই রুমের একটা সিট খালি করানো যায় তো ভালো হবে, দুজন একসাথেই থাকতে পারবো। কি বলো? সূচনা অবাক হয়, এত কিছু সে ভাবেনি। মেয়েটা যে তাকে নিয়ে এত কিছু ভাববে সেটা ভেবেও তার বিস্ময় কাজ করছে। কিন্তু সত্যিই তার শ্বশুর শাশুড়ি মেনে নেবে? মনের প্রশ্নটা যে ইরাকে সত্যি সত্যি করে ফেলে। আঙ্কেল আন্টি মেনে নেবেন? তার এমন প্রশ্নটাকে যেন ইরা হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, কি যে বলো, এত ভালো রেজাল্ট তোমার, নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছো, আর বাবা আটকাবে? আমার রেজাল্ট ভালো আর সুযোগ হয়েছে দেখেই বাবা নিষেধ করেনি, উল্টো ভর্তি থেকে হোস্টেলের সিট নেওয়া পর্যন্ত সব বাবা করেছেন। আমি ওনার মেয়ে, তোমাকেও মেয়ে হিসেবে এনেছেন, বুঝছো? বিনিময়ে সূচনা শুধু মাথা এলিয়ে সম্মতি দেয়। মেয়েটা সত্যি অবাক হয়েছে, তার ভাগ্য এত ভালো কিভাবে হলো যে এমন শ্বশুর শাশুড়ি পেল। রাতে খাবার টেবিলে ইরা ভার্সিটির প্রসঙ্গে কথা বলল, সাথে নিজের পরিকল্পনার কথাও এহতেশাম সাহেবকে জানালো। এহতেশাম খুশি হলেন, মেয়ের পরিকল্পনা তার পছন্দ হয়েছে। এই সুবাদে ওনার দুই মেয়ে একসাথে থাকবে, আর বেশি দিনের কথাও না। উনি বললেন আগামীকাল ঢাকা যে হোস্টেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আসবেন। সূচনার চিন্তা কিছু সময়ের জন্য পিছু ছাড়লো। রাতে খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে ইরার রুমে গেলে ইরা হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়া কথা বলবে, ধরো। ফোন হাতে ধরিয়ে দিয়ে আর রুমে দাঁড়ানো না, বাইরে বেরিয়ে গেল। ভাই ভাবি কথা বলবে, এর মধ্যে থাকাটা শোভা পায় না। এই জ্ঞান মেয়েটার আছে অবশ্যই। সূচনা ফোন হাতে নিয়ে কয়েক সেকেন্ড থম মেরে রইল। ওপাশ থেকে প্রণয়ের আওয়াজ শুনলে তার ঘুর কাটল। যত রাগি থাকুক, প্রথমে প্রকাশ না করে সে বিনয়ী ভঙ্গিতে সালাম দিলে প্রণয় সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? সূচনা পূর্বের ন্যায় জবাব দিল, এই তো আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। পাল্টা প্রশ্ন করলো না প্রণয়কে। প্রণয় সেদিকে পাত্তা না দিয়ে টুকটাক কথা বলে গেল। মেয়েটা হুম হা শব্দ করে গেল শুধু। প্রণয় না পেরে সেদিনের প্রসঙ্গ তুলল, জিজ্ঞেস করলো, আমি ঢাকায় এসেছি 2 দিন হয়ে গেল, অথচ তুমি একদিন খোঁজও নিলে না। খোঁজ নেয়ার রাস্তাটা ছেড়ে যাননি? ইরার ফোন দিয়ে করতে। ইরা যখন জিজ্ঞেস করতো আমার ফোনের কথা, তখন কি বলতাম? তোমার ভাই ভেঙে ফেলেছে? প্রণয় থতমত খায়। সে এমনিতেই অনুতপ্ত হচ্ছিল ফোনটা ভেঙে ফেলায়। সেদিন কেন যে তার মাথা এত গরম হয়ে গিয়েছিল ভাবলেই রাগ লাগছে এখন। প্রসঙ্গ দ্রুত পরিবর্তন করে সে ঠাট্টার ছলে বলে, এভাবে ঢাকায় যদি পড়ে থাকি তাহলে দেখা যাবে তোমার বরকে নিয়ে অন্য মহিলা পালিয়ে গেছে, তখন কি করবে? ভালোবাসা দিয়ে আগলে রাখলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে না। আমাদের মধ্যে ভালোবাসা নেই, বিয়েটা স্বাভাবিক না, তাই তৃতীয় ব্যক্তির কথা আসছে। সূচনা সহজ গলায় কথা বললেও প্রণয়ের কাছে ভালো লাগলো না। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এখনো রাগ করে আছো? সেদিন মাথা গরম ছিল, কি থেকে কি বলে ফেলেছি বুঝিনি তখন। পরে বোঝার পর মনে হলো এখন তোমার সাথে থাকলে এর চেয়ে খারাপ আচরণ করে ফেলতে পারি। সেজন্য পরের দিনই কাজের বাহানা দিয়ে ঢাকায় চলে এসেছে। সূচনা চুপচাপ শুনলো, কিছু বলল না। তার নীরবতা থেকে প্রণয় ফের বলল, রাগ করে না বউ। এমন বাক্যে প্রণয়ের গলার স্বরে মেয়েটার কি যেন হয়ে গেল। কেমন অন্যরকম কিছু অনুভূতি হলো। 2 দিন আগে তো সহ্য করতে পারতো না, আর 2 দিনে পরিবর্তন। মেয়েটা ভাষা হারিয়ে ফেলে যেন। কিছু বলতে গেল শব্দেরা কণ্ঠনালী হতে নিশ্চিত হতে চায় না। প্রণয় উত্তরের আশা করে না আর।
পরে ফোন দিবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে। সূচনা তবুও কয়েক সেকেন্ড কানে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে সকালে এহতেম সাহেব যান ঢাকায়। হোস্টেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসেন। ওনারা বলেন পরে জানাবেন। এহতেশাম সাহেব ঢাকা থেকে বাড়িতে ফেরেন সন্ধ্যার পরে। ফিরে এসে সূচনার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেন, বলেন যে প্রণয় দিয়েছে। সূচনার বাড়ির লজ্জা লাগে, ছেলের কাণ্ড জ্ঞানহীন নাই নাকি, বাবার কাছে কিসের ব্যাগ ধরিয়ে দিয়েছে। সূচনা নত দৃষ্টিতে মাথা এলিয়ে এহতেশাম সাহেবের কাছ থেকে ব্যাগটা নিয়ে ঘরে যায়। খুলে দেখে না, টেবিলের উপর রেখে দেয়। রাতে খাবার শেষ করে সব কাজ সেরে সূচনা ঘরে আসে। হাত মুখ ধুয়ে মুছে সে ব্যাগটা নিয়ে বসে। ব্যাগ খুলে দেখে নতুন একটা ফোন। নিজে ফোন ভেঙে নিজেই কিনে দিচ্ছে। শুধু ফোন না, ফোনের বক্সের মধ্যে একটা ছোট চিরকুটও পাওয়া যায়। সূচনা চিরকুটটা খুলে ঠোঁট জোড়া নাড়িয়ে শব্দ করে চিরকুটের লেখাটা পড়ে। রাগ করে না বউ, রাগটা কমাও। এই ছেলেটার ধৈর্য কম, সব সময় মাথা গরম থাকে। মাথা গরম থাকলে কি থেকে কি বলে নিজেও বোঝে না। সেজন্য বাবা বাউন্ডুলে নাম দিয়েছে বহু আগেই। তুমি বেয়াদব ছেলে বানিয়েছ। তার মধ্যে তোমারও যদি এত রাগ থাকে, সংসার কে সামলাবে? সময় দাও আমায়, একটু একটু ঠিক করে নেই নিজেকে। সূচনা কয়েকবার চিরকুটের লেখাগুলো পড়ে, আর প্রতিবারই বউ শব্দটা এসে আটকে যায়। হঠাৎ ফোনের রিংটংয়ের শব্দতে মনোযোগ ক্ষুণ্ণ হয়। তার ফোনটাই বাজছে। 2-3বার রিং হওয়ার পর সূচনা ফোন রিসিভ করলো। রিসিভ করে কানে তুলল। প্রণয় ঈষৎ ধমকের স্বরে বলল, ফোন হাতে পেয়ে সাথে সাথে ফোন দিলে না কেন? সূচনা ধমকে খানিক চমকে ওঠে, পর মুহূর্তে গলা উঁচিয়ে বলে, আবার ধমকাচ্ছেন? প্রণয় দমে যায়, ইতে উতে করে বলে, ওই আর কি, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি ফোন দিবে, দাওনি সেজন্য। আমি ফোন দিব তা ভাবলেন কেন? কেন দিতে না? অবশ্যই না। মুখের উপর না করে দেয় প্রণয় খানিক অপমানিত বোধ করে। মেয়ের সাহস কত মুখের উপর না করে। মেকি হেসে বলে, তুমি না দিলে আমি অবশ্যই দিতাম। যদি রিসিভ না করতাম? সারা রাত দিতাম, না উঠিয়ে যাবে কোথায়। ফোন বন্ধ করে রাখলে? ইরাকে দিতাম, ওকে বিরক্ত করতাম। তুমি নিশ্চয় তোমার জন্য ইরাকে বিরক্ত হতে দিতে না। ফোন রিসিভ করতেই প্রণয়ের ফটাফট জবাব। সূচনা খানিক অবাক হলো। প্রথম দিনের প্রণয়ের সাথে এ প্রণয়ের মিল পেল সে, অথচ সেদিন রাতে প্রণয় যে অন্য কেউ ছিল সূচনার ভালো লাগে। যাক, সোজা মুখে কথা তো বলছে। সে রাতে তাদের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো সময় কথা হয়। স্বাভাবিক কিছু কথাই হয়। প্রণয় বিয়ের প্রসঙ্গ তুলে না, তাই সূচনাও কিছু বলে না। দিন 2 পরে হোস্টেল কর্তৃপক্ষের থেকে কল আসে। ওনারা জানান একটা সিট খালি করে দেওয়া হয়েছে। ওই রুমে যে ছিল তাকে অন্য রুমে দিয়ে দেওয়া হয়েছে। সূচনার চিন্তা যেন আর একটু কমে। অবশ্য তার একটু খারাপও লাগে। তার জন্য অন্য একজনের জায়গা বদল করতে হয়েছে ভেবে। ক্লাস যেহেতু সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে, তাই এহতেশাম সাহেব বললেন, যা যা লাগবে গোছাতে থাকো, 2 দিন আগেই চলে যাবে। ওখানে যে আগে বাকি সব গুছিয়ে নেবে। সূচনা আর ইরা তাই করলো। পরের দিন থেকেই টুকটাক করে সবকিছু গুছাতে লাগলো। সেদিন আর প্রণয়ের সাথে যোগাযোগ হয়নি মেয়েটার। ফোন করে হোস্টেলে সিট পাওয়ার কথা বলবে করেও সময় করে উঠতে পারেনি কাজের ব্যস্ততায়। অতঃপর ক্লান্ত শরীরটা রাতে ঘরে যে বিছানা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চোখে ধরা দিল। ফোন আর করা হলো না। মাঝরাতে রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেল। জিনিসপত্র নাড়াচাড়া করার শব্দও কানে আসলো। মেয়েটা ভয় পেয়ে যায়। ভীতির সঙ্গে লাফ দিয়ে ওঠে। চোখের সামনে প্রণয়কে দেখতে পেয়ে যেন আরও চমকায়। জেগে জেগে স্বপ্ন কেন দেখছে সে? প্রণয় ঢাকাতে তাহলে এখানে কিভাবে আসবে? সূচনাকে এমন করে উঠতে দেখে প্রণয় পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। হা করে তাকিয়ে আছে তার মুখের দিকে। প্রণয় যে বিছানার একপাশে বসে। সূচনা নিজের চোখে তখনও অবিশ্বাস করে। অবাক হয়ে বলে, আমি সত্যি দেখছি। প্রণয় ভ্রুজোড়া কুঁচকে বলে, সন্দেহ আছে? কথাও বলছেন? আরও বিস্ময় নিয়ে বলে সূচনা। প্রণয় বিরক্তি নিয়ে বলে, কথা বলবো না কেন? আমি কি বোবা? সূচনা তবুও হা করে তাকিয়ে রইল। প্রণয় নিজের ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, নাও ছুঁয়ে দেখো, বিশ্বাস না হলে। সূচনা সত্যি সত্যি হাত বাড়িয়ে ছুঁয়ে দেখলো। শুধু ছুঁয়েই দেখলো না, রীতিমতো চিমটি কেটে বসলো। প্রণয় চোখ মুখ কুঁচকে বলল,